উমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে কি বলবেন? উইমেন এম্পাওয়ারমেন্ট তো অবশ্যই দরকার বলেই তো মহিলাদেরকে প্রত্যেকটা রণাঙ্গনে হোক কিংবা যে কোনো সেক্টরে হোক এগিয়ে আসার জন্য আমি বার্তা দিয়েছি বারবার, এবং আমি এই উইমেন সেফটি সিকিউরিটি নিয়ে লড়েওছি। আরজিকর হোক কিংবা সাউথ ক্যালকাটা ল কলেজ হোক, উত্তরপাড়া হোক, সর্বক্ষেত্রেই আমি এটা বলেছি। উইমেন সেফটি সিকিউরিটিটা আমাদের এখানে, আমাদের রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রহসন হয়ে দাঁড়িয়েছে। আরজিকরের ঘটনার পর তো আমাদের পশ্চিমবঙ্গকে চিনছেই লোক, আরজিকর যাহা পে হুয়া থা না ওয়াহা পে। তো এই ধারণা বদলাতে হবে, এবং সেটা সোনারপুরের ক্ষেত্রেও তো একই ঘটনা ঘটেছিল। সোনারপুরের একজন কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, তার সঙ্গেও সেম ঘটনা, দাদাতন্ত্রের শিকার তিনিও ছিলেন। তা আমি এগুলো নিয়ে বারবার ভোকাল হয়েছি, আর আমি অবশ্যই আবারও ভোকাল হবো। উমেন্স রিজার্ভেশন নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট লোকসভাতে একটা বিল আনছে, কি reaction? ভালো উদ্যোগ, অবশ্যই সবসময় সাধুবাদের মতো। আহ, এরকম উদ্যোগ যেখানে মহিলারা পুরুষদের সঙ্গে একই সেক্টরে কাজ করছে, সেখানে অবশ্যই পুরুষদের যেরকম অধিকার রয়েছে, পুরুষদের যেরকম ইনভলভমেন্ট রয়েছে, সেরকমই সেম মহিলাদের থাকবে। ইটস ভেরি নর্মাল, ভেরি ন্যাচারাল। যদি এরকম বিল সত্যি পাশ করে যায়, আমি চাইবো মনে প্রাণে পাশ করুক, এবং পাশ করে গেলে সেটা অবশ্যই মহিলা হিসেবে নয়, মানুষ হিসেবে আমি গর্বিত হব। কেন আজকে সাংবাদিক বৈঠক? প্রথমেই সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আমি কথা বলবো। এক, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র, যেখানে আমি সোনারপুর দক্ষিণের পাশাপাশি প্রার্থী হয়েছিলাম, কিন্তু সেখানে একটি ষড়যন্ত্রের জন্য আমার প্রার্থী পদ বাতিল হয়। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী আমি আর নই, কিন্তু সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাজন্যা হালদার আছে, ছিল এবং থাকবে। এইটা আমি একটু পরিষ্কার করে স্পষ্ট বার্তা দিয়ে দিই সকলের কাছে, কারণ অনেকের মধ্যেই এই দ্বিমত তৈরি হচ্ছে যে আদৌ কি রাজন্যা সোনারপুরের প্রার্থী রয়েছে। তো আমি সোনারপুরবাসীর উদ্দেশ্যে, আমার ঘরের প্রত্যেক গুরুজন, প্রত্যেক প্রিয়জন, তাদের উদ্দেশ্যে বলি যে সোনারপুর দক্ষিণের প্রার্থী রাজন্যা হালদার আছি, ছিলাম, থাকবো। তো আসানসোল দক্ষিণে আমার সঙ্গে কি ঘটেছিল সেটা আমি জানাই, আমার জানানো কর্তব্য, কারণ ওখানেও আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়াইয়ের ময়দানে ছিলাম, এবং বরাবরই আসানসোল দক্ষিণের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কয়লা বালি, যেটা নিয়ে বিধায়িকা, ওখানকার বিজেপির বিধায়িকা, তিনি 5 বছর ঠিক কোনো কন্ট্রিবিউশন ওখানের মাটিতে সাধারণ মানুষের জন্য রাখেননি, যতটা কন্ট্রিবিউশন কয়লা বালির জন্য রেখেছেন। তো এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম, যেই কারণেই হোক বিধায়িকা আমার 6 জন প্রপোজারকে ভীষণ হেনস্থার মুখে ফেলেন। রাস্তায় গাড়ি আটকে দেওয়া থেকে, তাদের আক্রমণ করা থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপ, কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করেন। তারপরেও আমি আরো 6 জন প্রপোজারকে নিয়ে আসি, কিন্তু খেলাটা এখানেই খেলা হয়েছে আমার সঙ্গে, এবং ঘটেছে বিষয়টা যে আমি যেদিন নমিনেশন দিতে গিয়েছিলাম 6 তারিখ, সেই নমিনেশনের দিন ওই ফ্লোরে আমি যেখানে নমিনেশন দিচ্ছিলাম, সেখানে বিজেপির সম্ভবত জেলা সহ সভাপতি প্রশান্ত বাবু উপস্থিত ছিলেন আসানসোলে। আমার প্রশ্ন ছিল খুব ক্লিয়ার দুটো, যে বিজেপির তো সেখানে ওই দিন নমিনেশন ছিল না, তাহলে ওখানে বিজেপির জেলা সহসভাপতি কি করছেন। আরেকটি প্রশ্ন, উনি কন্টিনিউয়াসলি ফোনে কাউকে বলে যাচ্ছেন ক্রমাগত যে 3টে বেজে গেলে তারপর ছেলেগুলোকে ঢুকতে দিবি, তার আগে ঢুকতে দিবি না, তার আগে ঢুকতে দিবি না, যেন রাজন্যার নমিনেশনটা না হয়। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে ওনার ওখানে উপস্থিতির। আর নিচে উনি যাকে এই কথাগুলো বলছিলেন, পরে আমরা সেটা কানেক্ট করতে পেরেছি, তারা অন্য কেউ নয়, যারা আসানসোলের মাটিতে আমার নির্দল প্রার্থী রাজন্যাকে সমর্থন জানিয়েছিল, এনসিপি। এবং এনসিপি ওখানে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রমাগত বলে যাচ্ছে ছেলেগুলোকে ফোনে, থাম থাম, যখন আমি আসতে বলবো তখনই আসবি। এবং এই প্রমাণও আমরা পেয়েছি যে 3টের পরেও বিকেল 5টা পর্যন্ত জামুরিয়া এসির এনসিপি প্রার্থীর প্রপোজাররা বাইরের গেট থেকে ভেতরের ঘর পর্যন্ত ঢুকতে পারছে, পুলিশ তাদের করিডোর করে নিয়ে যাচ্ছে। আর আমার ক্ষেত্রে 3টের পর ওই ঘরে তো কাউকে ঢুকতে দেওয়া হয়নি, অবশ্যই ঠিক আছে, আমি মেনে নিলাম যে আসতে দেওয়া হয়নি, তো ঢুকতে কি করে দেবে ওরা, তাই না? কিন্তু ওই ফ্লোরে পর্যন্ত থাকতে দেয়নি,
3টের মধ্যে তারা বিল্ডিং এ প্রবেশ করে গেছে, কিন্তু ওই ঘরে যদি ঢুকতে না দেওয়া হয় তার জন্য তাদেরকে পুলিশ মানে খুব বাজে ভাষায় বললে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তো একটা ভীষণ রকম আমার প্রপোজালদের সঙ্গে খারাপ ব্যবহার, ক্যাওস সৃষ্টি করা হয়েছিল, যার প্রতিবাদ আমি করেছি। সেই ভিডিও আপনারা নিশ্চয়ই পাবেন, আমিও দেবো আপনাদেরকে। আমি সেখানে আমার প্রপোজারদেরকে যাতে না বার করে দেওয়া হয় তার জন্য দরজা আটকে রেখেছি। অনেক রকমেরই বিক্ষোভ, প্রতিবাদ, প্রতিরোধ আমি গড়ে তোলার চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় আসানসোল দক্ষিণের মানুষের কাছে আমি প্রার্থী হয়ে দাঁড়াতে পারলাম না। কারণ বিজেপির এই চক্রান্ত আর বিজেপির এই টাকা দিয়ে কিনে নেওয়ার মানসিকতা প্রত্যেকটা ছোট ছোট দলকে আমার শির দ্বারা সোজা ছিল। আমি শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে টিকে গেছিলাম, তার একটি গুরুত্বপূর্ণ কারণ আমি কিন্তু উইথড্র করিনি আমার নমিনেশন। আমি আমার নমিনেশনের দিন পৌঁছেছি ওখানে। আমার ব্যক্তিগত যা যা এফিডেভিট থেকে শুরু করে যা যা ফর্ম ফিল আপ ছিল সব ক্লিয়ার ছিল, সব এবং স্পষ্ট স্বচ্ছ, তা নিয়ে কেউ একটা কোনো আঙুল তুলতে পারেননি, কোনো এয়ারও পারেননি। এবার আমি ওই আসানসোল দক্ষিণের মাটিতে যেহেতু এনসিপি সমর্থন করেছিল, অবশ্যই ওদেরকে আমি বিশ্বাস করেছিলাম। আমি বিভিন্ন সময় এনসিপির যে প্রতিষ্ঠাতা তাকে বলতে শুনেছি, আপনাদেরও বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে বলতে শুনেছিলাম যে ওদের সঙ্গে নাকি বিজেপির বিধায়িকা তিনি বারবার যোগাযোগ করেছেন যাতে আসানসোল দক্ষিণে আমি কোনো প্রচার করতে না পারি, আমি যেন নমিনেশন দিন পর্যন্ত পৌঁছাতেই না পারি। আমি তখন ভেবেছিলাম হয়তো এটাই সত্যিকারের ওর তৈরি করা কোনো গল্প বা হয়তো অন্যরকম কোনো বিষয়, কিন্তু পরে আমার কাছে অঙ্কটা 2 2 4 হয়ে গেল। এবং আমার খারাপ লাগছে এই ভেবেই আমরা যারা নতুন উঠছি তাদেরকে আরো সংঘবদ্ধভাবে উঠতে হতো। এই বৃহৎ শক্তির কাছে পরাজয় স্বীকার না করলেই হয়তো আমাদের ক্যালিবার, আমাদের যোগ্যতা বোঝা যেত। যাই হোক, এখন যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে, এখন তো সেটা বদলানো যাবে না, কিন্তু যেটা বদলানো যাবে সেটা হচ্ছে এই যে বৃহৎ শক্তি দ্বারা আমাদের মতো ছোট ছোট শক্তিকে চেপে দেওয়ার প্রবণতা, আমাদের মতো শক্তিকে দমিয়ে দেওয়ার প্রবণতা, সেটাকে বদলানো যাবে। সেইটাকে বদলানোর জন্য আমি অলরেডি ইসিআই কে কমপ্লেন করেছি, আমি ডিএম এডিএম কে কমপ্লেন করেছি এবং আমি হাইকোর্টে মুভ করেছি। তাই যদি কেউ ভেবে থাকে যে আমি এত সহজে আসানসোলের মাটি ছেড়ে দেবো তাহলে খুব ভুল ভেবেছে। এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলের এটা দেখিয়েছে, আমি দেখলাম ইতিমধ্যে, যে মনোনয়ন পত্র বাতিল, শুধু এইটুকু ক্যাপশন। না, এইটুকু ক্যাপশন দেবেন না, তার কারণ কোথাকার মনোনয়ন পত্র বাতিল হয়েছে সেটা জানা খুব গুরুত্বপূর্ণ। আমার সোনারপুর দক্ষিণের মানুষ তো কনফিউজ হয়ে যাচ্ছে, স্বাভাবিক। এই কনফিউশন দূর করার জন্যই আমি আজকে আপনাদের প্রত্যেককে ডেকে পাঠিয়েছি। আমি চাই সোনারপুর দক্ষিণের মানুষ নির্দ্বিধায় থাকুন, নির্ভয় থাকুন। আমি এখনো পর্যন্ত আপনাদের পাশে রয়েছি এবং আজীবন থাকবো। আমার এই মনোনয়ন কেন্দ্রিক জটিলতা সোনারপুর দক্ষিণের ক্ষেত্রে নেই। আর আমি এই মাটিরই মেয়ে, আমি অন্য কোথাও যাব না, আমি অন্য কোথাও যাচ্ছি না, আমি এই মাটিতেই রয়েছি, আপনাদের জন্য রয়েছি। সোনারপুর দক্ষিণের প্রার্থী রাজন্যা হালদার এখনো পর্যন্ত রয়েছে, আপনারা ভয় পাবেন না, এটা আমার গুরুত্বপূর্ণ মুখ্য বার্তা ছিল। আরেকটি দ্বিতীয় বার্তা যেটা আমার তুলে ধরা দরকার সোনারপুর কেন্দ্রিক, যেটা আমি বারবারই বলে এসেছি, সোনারপুর ঘরের মেয়েকে চাইবে, পরকে চাইবে না, অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ। সোনারপুর ঘরকে প্রাধান্য দিক এবং এমন কাউকে প্রার্থী হিসেবে বেছে না নেওয়া উচিত আমার মনে হয় যার বিরুদ্ধে বিগত 7 বছর ধরে সিআইডি তে, আপনারা জানেন কিনা জানি না, আমি জানাই 7 বছর ধরে সিআইডি মামলাটা চলছে। সিআইডি তে এই মামলাটা এখনো পর্যন্ত বর্তমান, যে আমাদের বিজেপি প্রার্থী তার বিরুদ্ধে চাইল্ড ট্রাফিকিং এর মামলা চলছে, অভিযোগও রয়েছে। তাই এমন কাউকে বেছে নেবেন না যার বিরুদ্ধে আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করার মতো গুরুতর অভিযোগ থাকে। এটা কিন্তু এমনি এমনি ছোটখাটো অভিযোগ নয়, কিন্তু এটা একটা মারাত্মক, আমাদের হিউম্যান লাইফের জন্য, হিউম্যান সোসাইটির জন্য মারাত্মক অভিযোগ। আমি এই অভিযোগ এমন প্রার্থী থাকুক, সেই প্রার্থীকে মেনে নেওয়া হোক, আমি এটা বিশ্বাস করি না। আমার সোনারপুরের মাটির প্রত্যেকটি সন্তান আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আগামী প্রজন্ম গুরুত্বপূর্ণ, শিশুরা গুরুত্বপূর্ণ। হতে পারে আপনি অফিস গেছেন, আপনার সন্তানের ভবিষ্যৎ দিকে অন্ধকার হয়ে যাচ্ছে, তাই এমন কাউকে বেছে নেবেন না। এতদিন আমি বলেছি যে এমন কাউকে বেছে নেবেন না যে 5 বছর কোনো কাজ করেনি। 100 বার এমন কাউকে বেছে নেবেন না যে 5 বছর আপনার বাড়ির সামনে দিয়ে এই একবার ওই খারাপ রাস্তায় হেঁটেও দেখেনি, যে রাস্তাটা তিনি কত খারাপ করে রেখে গেছেন। আবার এমন কাউকেও বেছে নেবেন না যার বিরুদ্ধে চাইল্ড ট্রাফিকিং অর্থাৎ শিশু পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এমন কাউকে বেছে নিন যারা আদ্যপান্ত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আপনার ঘরের, আপনার মাটির মেয়ে।